Good afternoon, everyone. Good afternoon. Good afternoon, ma'am. আমরা কতজন জয়েন করেছি? আচ্ছা, আমরা আর 2-3 minutes দেখে we will start. আচ্ছা, ফার্স্ট হাফে আমরা যা যা নিয়ে আলোচনা করেছি বা যে টপিকটাতে শুরু করেছি আর কি, কোনো কোয়েরি কারুর? কোথাও বুঝতে অসুবিধে কিছু? No, ma'am. আচ্ছা, এই ব্যাচে দেখো দু একজন নতুনও জয়েন করেছে। আচ্ছা, তো মৈনাকদা একটু আমি চাইবো যারা নতুন জয়েন করেছে তার হ্যাঁ, জন্য ওরা একটু নিজেদের, আমরা হ্যাঁ। ছোট করে একটু, হ্যাঁ, একটু একটু এই ব্যাচে নতুন বোধহয় দিব্যেন্দু বলে কেউ জয়েন করেছে। আর হুজ নিউ? আই গেস দিব্যেন্দু ইজ নিউ। শান্তনুও বোধহয় নিউ, হুম তাই তো? হুম দিব্যেন্দু একটু জাস্ট ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ম্যাম, আমি দিব্যেন্দু শ্যাম, হুম হুম। বিষ্ণুপুর ইন বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মেকানিক্যালে ডিপ্লোমা করছি। আমার আচ্ছা, সেকেন্ড ইয়ার দিব্যেন্দু চলছে। একটু ক্যামেরাটা একটু অন করা সম্ভব? হ্যাঁ, ক্যামেরা অন করা যাবে। ওকে, হ্যালো। তো কোন ইয়ার দিব্যেন্দু? সেকেন্ড ইয়ার চলছে। সেকেন্ড ইয়ারের সেকেন্ড ইয়ার এক্সামস হলো, চলছে। এবার ফিফথ সেম স্টার্ট হচ্ছে। আচ্ছা, ওকে। দিব্যেন্দু, আজকের টপিকটা জানা আছে তো, ডেটা সায়েন্স? হ্যাঁ, ডেটা তো সায়েন্স ম্যাম। আমি তো মানে ফার্স্ট হাফে ছিলাম না। আচ্ছা, আমরা মানে ছোট করে হ্যাঁ। আমরা একটু ছোট করে মানে ইন্ট্রোডাকশনটা আবার দিয়ে নেব। ফার্স্ট হাফে হুম, আমরা কি কভার করেছি মেইনলি? যিনি আমাদের ডেটা সায়েন্স হেড মিস্টার মৈনাক ঘোষ, উনি আবার আলাদা করে একটুখানি তোমাদের যারা নতুন জয়েন করেছে অবভিয়াসলি বুঝতে যাতে সুবিধা হয়, উনি একটু ইয়ে করে দেবেন, তো সঙ্গে থাকো। ওকে। আর যদি কোনো রকম কোনো মানে ইট ইজ বেসিকলি অ্যান ইন্টারাক্টিভ সেশন, সো প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনিথিং অন দিস টপিক। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, শান্তনু বোধহয় নতুন। শান্তনুকে একটু দেখি। শান্তনু? নো ম্যাম, আমি ছিলাম। হ্যাঁ, এটাতে। ও, তুমি ছিলে, ওকে, তাহলে বোধহয় হ্যাঁ। নতুন কেউ। ম্যাম, এনিওয়েজ, সৌরভ দাস মনে হচ্ছে নতুন। সৌরভ নতুন? সৌরভ সৌরভ দাস ফার্স্ট মনে হচ্ছে নতুন। সৌরভ ফার্স্ট ফার্স্ট সেশনটা জয়েন করেছিলেন? হ্যালো? সৌরভের বোধহয় একটু অডিও রিলেটেড ইস্যু হচ্ছে। সৌরভ, তোমার কি কোনো অডিও রিলেটেড ইস্যু হচ্ছে? একটু চ্যাট বক্সে প্লিজ লেখো তো। ম্যাম, সৌরভ দাসের কথা বলছি। হ্যাঁ, আমি সেটাই। আহ, না, সৌরভ দাসের তো মাইক্রোফোন অন আছে। আচ্ছা, সৌরভ কোনো ইন্টারাকশন করছে না তো? ইয়েস ম্যাম, বলুন। ওকে, সৌরভ আচ্ছা, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? কোনো প্রবলেম? ইয়েস ম্যাম। ওকে, ফাইন। মৈনাকদা, আমরা একটুখানি ফার্স্ট হাফে কি নিয়ে আলোচনা করেছি যদি একটু ছোট করে আমরা বলি। হ্যাঁ বলে দাও। উম, মানে ডেটা সায়েন্স নিয়ে আর কি। হ্যাঁ, কারণ আমার এবারে স্লাইডে ওই জিনিসগুলো আছে আবার। আমি যখন আচ্ছা। আবার বলবো, তো যারা আগের বার করেনি তারা বুঝে যেতে পারবো, অসুবিধা নেই। হুম। তো আমি যেরকমটা বলেছিলাম আর কি, যারা নতুন তাদের জন্য বলছি, সেটা হচ্ছে গিয়ে আম, আমরা স্কিল গেন একাডেমি হচ্ছে গিয়ে অবজেক্টসল টেকনোলজিসের একটা পার্ট। ঠিক আছে? তো এটা আমি আগেও বলেছি, যারা নতুন তাদের জন্য আবার বলছি। তো অবজেক্টসল টেকনোলজিসের, আচ্ছা, আমি সবাইকে বলেছিলাম যে মাঝখানে একবার একটু অবজেক্টসলের সাইটটা দেখে নিতে। তোমরা কি দেখেছো অবজেক্টসল বা স্কিল গেনের সাইট? এনিওয়ান দেখেছো কি তোমরা? ওকে। অবজেক্টসল কি সেটা বলে দিই। অবজেক্টসল টেকনোলজিস হচ্ছে একটা ডেভেলপমেন্ট হাউস, যেখানে ইটস অ্যান আইটি হাউস আর কি, অ্যাজ ইউজুয়াল। যেখানে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, ওটিটি, আইওটি এগুলোর উপরে কাজ করে থাকি। ঠিক আছে? তো স্কিল গেন একাডেমি হচ্ছে অবজেক্টসলের একটা, উই ক্যান সে অবজেক্টসলের বেবি।
তো জেক্সনের যেহেতু আমাদের নিজেদের মানে এটা কেন ট্রেনিং সেন্টারটা আমি আবার আরেকবার একটু রিপিট করি যে ট্রেনিং সেন্টারটা এই কারণেই যে আমাদের নিজেদের রিকোয়ারমেন্টটা যাতে আমরা আহ, উম, পেয়ে যেতে পারি, মানে আমাদের যখন রিসোর্স প্রয়োজন হয়, আর আমাদের রিসোর্স সবসময় প্রয়োজন হয় অবভিয়াসলি যেহেতু ডেভেলপমেন্ট হাউস নিজেদের, তো সেখানে রিসোর্স যাতে আমরা পেয়ে যেতে পারি সেজন্য আমরা নিজেদের হাতে এই ট্রেনিং টা রেখেছি। আহ, কারণ কি হয় না যে মার্কেটে এখন আমরা প্রচুর ইন্টারভিউ করছি যেহেতু আমাদের নিজেদের লোক দরকার, কিন্তু সেখান থেকে আমরা সত্যি কথা বলতে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট আমরা পাচ্ছি না ক্যান্ডিডেট। কারণ মানে সিভিতে যখন আমরা মেনশন করি তখন সবাই মেনশন করি যে আমরা এটা জানি ওটা জানি সেটা জানি, সেটা জেনেই হয়তো আমরা সেটা মানে সেই প্রোফাইলটা দেখেই আমরা ইন্টারভিউ কল করছি, কিন্তু সেখান থেকে যেটা সমস্যাটা হচ্ছে গিয়ে কি আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি যে তাদের কাছে কিন্তু সেই নলেজটা নেই। প্লাস আরেকটাও সমস্যা হচ্ছে গিয়ে কে মানে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টটা কিন্তু খুব আলাদা যেটা আমরা শিখি, মানে কলেজে যেটা আমরা শিখি অবভিয়াসলি যেটা আমাদের কারিকুলারের মধ্যে পড়ে তাই আমাদের শিখতেই হয়, কিন্তু ওটা থেকে বেসিক্যালি যখন আমরা চাকরি করতে আসবো জব মার্কেটটা কিন্তু ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, সেটা রিকোয়ারমেন্টটা কিন্তু খুব আম, উম, খুব আলাদা। তো যাতে এই যেটা বললাম যে আগেও বলেছি যে সাপ্লাই আর মানে ওই ব্রিজটা তৈরি হচ্ছে না সামহাও, যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর মধ্যে মানে ইন্ডাস্ট্রি একটা কিছু চাইছে অ্যান্ড সেই সেই সাপ্লাইটা তারা পাচ্ছে না, তো এই দুটোর মধ্যে ব্রিজটা তৈরি হচ্ছে না বলে আমরা নিজেরাই উই ডিসাইডেড টু স্টার্ট আওয়ার ওন ট্রেনিং একাডেমি। কারণ এটা অন্যান্য একাডেমির থেকে এই কারণেই আলাদা, কারণ যেহেতু আমি বললাম যে আমাদের নিজস্ব ডেভেলপমেন্ট হাউস আছে নিজেদের আছে, সেটাতে মানে ইটস নট কে টাই আপ করা বা আমাদেরকে জব প্লেসমেন্টের জন্য বাইরে কোথাও পাঠাতে হবে একদম নয়, এটা ইন হাউস যে আমাদের যেখানে আমরা বসে আছি আর কি, বাইরে দেখালে বুঝতে পারবে যে ডেভেলপমেন্ট হাউসটা আমাদের বাইরে প্রত্যেকে কাজ করছে। তো ওই কারণে এখানে এই ট্রেনিংটা আমরা স্টার্ট করেছি। সুতরাং চান্সেস আর অ্যাকচুয়ালি ওই যেটা হয় যে ট্রেনিং এর পরে কোথায় জব করব কি করব না করব সেই সমস্যাটা এখানে একদমই নেই। যদি ইফ ইউ আর গুড ডেফিনেটলি আমরা ঠিকঠাক করে যদি শিখতে পারি অতি অবশ্যই দ্য চান্সেস আর ভেরি 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 হাই কে আমরা নিজেরা একসাথে কাজ করতে পারি। তো মনে ডেটা সায়েন্স নিয়ে আজকে আমাদের টপিকটা কিন্তু ডেটা সায়েন্স। তো ডেটা সায়েন্স নিয়ে মনে আবার একটু ছোট করে যদি বলে দাও যে কি ডেটা সায়েন্স, কেন ডেটা সায়েন্সটা প্রয়োজন, কেন আমরা শিখবো। তো হ্যাঁ, ঠিক আছে, আমি বলবো। হুম। দেখো, ডেটা সায়েন্স মেন হচ্ছে আজকে কেন প্রয়োজন হয়ে পড়েছে হঠাৎ ডেটা সায়েন্স। আচ্ছা, আমি প্রথমে আগে জেনে নিই যে আমাকে কি তোমরা সবাই শুনতে পাচ্ছো? আমি শুনতে পাচ্ছি, মানে সবাই শুনতে শুনতে পাচ্ছে? পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। Yes, যেটা হচ্ছে ডেটা সায়েন্স ব্যাপারটা কিন্তু অনেকদিন আগে থেকেই ছিল। তো হঠাৎ করে আজকের দিনে ডেটা সায়েন্স এত হাইপ হলো কেন? এটা কি কোনো রিকোয়ারমেন্ট থেকে হয়েছে, নাকি মানুষের মুখে কথায় কথায় ফিরেই এটা হয়েছে? ব্যাপারটা সেরকম নয়। এখন কি হয়েছে, যে জিনিসটা প্রতি সেকেন্ডে সব থেকে বেশি প্রডিউস হচ্ছে বলতে পারো, সেটা হচ্ছে ডেটা বা ইনফরমেশন। আজকে যে কোনো ব্যাংকিং ট্রানজাকশন বলো, একটা ইন্স্যুরেন্সের ট্রানজাকশন বলো, বা যে কোনো পিওএস সিস্টেম, যে কোনো শপিং মল, যে কোনো সিনেমা হল, যে কোনো টাইপের ট্রানজাকশন, ওয়েদার ইট ইজ মানিটারি অর নন মানিটারি, সব জায়গাতেই কিন্তু সিস্টেম তোমার যে ডেটা সেটাকে গ্যাদার করছে। আচ্ছা, যে কোনো জায়গাতে লগ ইন করতে গেলে তোমাকে মোবাইল নাম্বার দিতে হয়, তোমাকে ইমেল দিতে হয়, বা যে কোনো কোনো জায়গাতে কোনো নিউ ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করতে গেলে তোমার অ্যাড্রেস থেকে আরম্ভ করে তোমার জেন্ডার, তোমার সমস্ত ডেমোগ্রাফিক তারা কিন্তু কালেক্ট করছে, এবং এইগুলোই কিন্তু ভবিষ্যতে ইউজ হচ্ছে অ্যাজ ইনফরমেশন। তো আজকে ইনফরমেশন গ্যাদারিংটা অনেক বেড়ে গেছে, আমাদের হাতে প্রচুর ইনফরমেশন আছে, যার জন্য একটা সময় এটা মনে হলো যে হোয়াই নট, আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে সেটাকে আমরা প্রপারলি ইউজ করি। কারণ যেটা হচ্ছে হিস্ট্রি রিপিট ইটসেলফ। আমার হিস্টোরিক্যাল ডেটা মানে আমার কাছে যেটা হয়ে গেছে 1 বছর আগে, বা লাস্ট 5 বছরের যদি আমি ট্রেন্ড বা ইনফরমেশনের যে প্যাটার্ন সেগুলোকে যদি আমরা ক্যাপচার করতে পারি, তাহলে হয়তো আমরা কিছুটা অংশে ভবিষ্যৎকে প্রেডিক্ট করতে পারবো। প্রেডিকশন কথাটা কোনোদিনই 100% সঠিক হয় না, প্রেডিকশন বলো বা ফোরকাস্ট বলো, কিন্তু আমরা চেষ্টা করি সেক্ষেত্রে। গতকাল যেটা ঘটেছে
তার জন্য যে যে ফ্যাক্টর গুলো দায়ী বা সেইগুলোতে কোনো রকম প্যাটার্ন আছে কিনা, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা একটা মডেল তৈরি করি। যেটা হচ্ছে কি, আমার কাছে নতুন যে ইনফরমেশন আসবে সেখানে সেই মডেলটা আমরা ফিট করব, এবং সে তার উপর বেস করে আগের যে ডেটা ছিল তার যে ইনফরমেশন পেয়েছে তার উপর বেস করে সে বলতে পারবে নতুন যারা আসছে তাদের ক্ষেত্রে সেটা কতটা কার্যকর। একটা এক্সাম্পল দিয়ে তাহলে বুঝতে পারবে। ধরো একটা টেলিকমিউনিকেশন বা যে কোনো বিজনেসে তারা কি করে, তারা সবসময় চাইবে তাদের একটা নতুন কাস্টমার তাদের সঙ্গে জুড়ে যাবে। যার জন্য তারা কি করে, এখন দেখবে সবাই ফোন কল করে, আপনার ক্রেডিট কার্ড চাই কিনা, আপনার লোন চাই কিনা, মানে তারা তোমাকে বাজিয়ে দেখে যে আদৌ তোমার জিনিসটা প্রয়োজন আছে কি। এবার তুমি যদি কোম্পানির জায়গায় নিজেকে রাখো তাহলে দেখো এই জিনিসটা কিন্তু প্রচন্ড কস্টিং লাগে এর পেছনে, ম্যান পাওয়ারও লাগে। তাহলে আমি কি সবাইকে ফোন করব, না যারা আমার পোটেনশিয়াল ভাবছি তাদেরকে ফোন? অ্যাজ এ কোম্পানি ডাইরেক্টর তুমি কি চাই? আমি অবশ্যই এটাই চাইবো, আমার কাছে যদি 10,000 জনের ইনফরমেশন আসে, আমি 10,000 জনকে ফোন করার থেকে যে 2,000 জনের আমার প্রোডাক্টটা নেওয়ার চান্স বেশি, আমি যদি শুধু তাদের কাছে বিজনেস ক্যাম্পেইন চালাই তাহলে আমার সাফল্যের হারটা অনেক বেশি হবে। তো 10,000 জনের জায়গায় 2,000 জনকে যখন আমি ফোনটা করব, ন্যাচারালি আমার জিনিসটা কস্ট বেনিফিট হবে এবং আমার ম্যান পাওয়ারও কম লাগবে। এই জায়গাটা ডেটা অ্যানালিসিস কিন্তু তোমাকে হেল্প করছে। তখন সে কি করছে, আগের হয়তো 1 লক্ষ লোকের ইনফরমেশন আছে, সেগুলো সে অ্যানালাইজ করছে, তাদের মধ্যে কারা নিয়েছে কারা নেয়নি সেই জিনিসটাকে সে সেগ্রিগেট করতে পারছে, এবং সেটা বিচার করে সে নতুন ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে বলছে যে হ্যাঁ এই লোকটা পোটেনশিয়াল, এই লোকটা পোটেনশিয়াল নয়, একে ফোন করে কোনো লাভ নেই। কিন্তু কখনোই এটা ভেবো না যে ইট ইজ 100%। বাট আমরা সবসময় চাইবো, অনেক রকম মডেল তুমি তৈরি করতে পারো, আমরা সবসময় চাইবো যে মডেলটার অ্যাকুরেসি সব থেকে বেশি আমরা সেটাকে নিয়ে কাজ করি। ঠিক আছে, এটাই হচ্ছে ডেটা সায়েন্সের গুরুত্ব আজকের দিন। তো তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? আমি স্ক্রিন শেয়ার একটা করেছি। সায়ন্তন, তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, তাহলে আমি এখান থেকে শুরু করছি। এখানে দেখো আমি যেগুলো বললাম সেগুলো পরপর করে লেখা আছে। আমি যে কথাটা বললাম, আমরা একটু ইভলিউশন অফ ডেটা সায়েন্স নিয়ে কাজ করি। যে ডেটা সায়েন্সের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু শুরু হয়েছিল বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স। তো আর্লি 19th সেঞ্চুরিতে স্ট্যাটিস্টিক্স কি কাজটা করতো, এটা শুধুমাত্র ইনফরমেশন কালেকশনের টুল হিসেবে ব্যবহার হতো। যেমন সেন্সাস, আমার দেশের জনসংখ্যা কত, এটা তাদের পারিবারিক যে কম্পোজিশন সেগুলো কিরকম, এইগুলো জানার জন্যই কিন্তু প্রথমে সেন্সাস শুরু করা হয়েছে। তখন স্ট্যাটিস্টিক্স কি কাজ করবে, আমরা দেখতাম সব থেকে বেশি ফ্যামিলি মেম্বার কতজন আছে, মোর মানে কিছু কিছু বেসিক ইনফরমেশন দিত, মিনিমাম ফ্যামিলি হোল্ডিংস, ম্যাক্সিমাম ফ্যামিলি হোল্ডিংস, অ্যাভারেজ ইনকাম, এইগুলোই তারা করতো। ডেটাটা কালেকশন করতো, কিছুটা এক্সামিন করতো এবং ডাটাটাকে ম্যানেজ করা হতো। কিন্তু যখন ডিজিটাল এরা এলো তখন আমাদের হাতে প্রচুর ইনফরমেশন আসতে শুরু করলো, এবং দ্যাট ইজ অল, এবং সেগুলো অটোমেটিক আসতে শুরু করলো, তার জন্য আলাদা করে কোনো পরিশ্রম করার দরকার হয়ে পড়লো না। সো ডেটা কালেকশন বিকাম অটোমেটেড এবং স্ট্রাকচার। এটা একটা ডেটা এক্সপ্লোশন বলা যেতে পারে। যার ফলে হলো কি, বিগ ডেটা যে টার্মটা আমরা এখন খুবই শুনে থাকি সেইটা হলো। তাহলে ডাটা সায়েন্স কি করতে শুরু করলো, তখন বিগ ডেটা সে অ্যানালিসিস করে সে বিজনেস গুলো আগের যে ইনফরমেশন আছে সেটাকে প্রসেস করলো, ইনফরমেশন গ্যাদার করতে শুরু করলো, এক্সামিন করতে শুরু করলো। এরপরে এলো ভিজুয়ালাইজেশন টুল, যেখানে আমরা গ্রাফিক্যালি সবকিছু প্রেজেন্ট করতে পারি, চার্টের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে। যার জন্য হলো কি, গ্রাফ থেকে তোমার ডেটাটাকে ভিজুয়ালাইজ করতে অনেক সুবিধা হলো। তোমার বিভিন্ন কম্পারিজন, বিভিন্ন সেগমেন্টেশন, এগুলো করতে তোমার অনেক সুবিধা হলো, এবং যার ফলে তুমি হিস্টোরিক্যাল ডেটার অনেকটা ইনসাইট বার করো। ইনসাইট মানে তার প্যাটার্ন, তোমার ডিসিশন মেকিং সিস্টেমে তোমাকে সাহায্য করতে শুরু করলো যে কোন কোন জিনিসগুলোকে আমি লক্ষ্য রাখবো। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, দেখা গেল যে আমি কোন কাস্টমারকে ফোন করব, এর জন্য তো কাস্টমারের তার ফ্যামিলি মেম্বার্স সেটা হয়তো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
কারণ সেক্ষেত্রে তারা হয়তো ফ্যামিলি প্ল্যান দিচ্ছে, যেখানে একসঙ্গে 4টে কানেকশন আমরা দিতে পারছি। তো দেখা যাচ্ছে সিঙ্গেল যারা পার্সন তাদের ক্ষেত্রে এটা অতটা জনপ্রিয় হচ্ছে না। এটা কিন্তু সে আগের ডেটাগুলো অ্যানালিসিস করেই পাবে। এই ইভলিউশনটা এভাবেই ঘটলো আফটার দ্য কম্পিউটারাইজেশন, আফটার দ্য ডিজিটাল এরা। এবং এখন কম্পিউটার হচ্ছে খুব হাইলি স্পিডেড এবং খুব বড় ক্যালকুলেশন তারা নিমেষে করে ফেলে। এই জিনিসগুলো যখন সুবিধাগুলো হাতে আমরা পেলাম, অ্যালং উইথ দ্য বিগ ইনফরমেশন, বিগ ডেটা, তখন আমরা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সেটাকে কাজে লাগাতে ভাবনা চিন্তা করতে শুরু করি। তাই ডেটা সায়েন্সটা টুডে কেন হলো, এখানে আমরা পয়েন্ট হিসাবে লিখে দিয়েছি যে কথাটা এতক্ষণ বললাম। প্রথম হচ্ছে দ্য এক্সপোনেনশিয়াল গ্রোথ অফ ডেটা derived from smartphones and portable devices। তুমি যে কোনো ওয়েবসাইট বলো, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে তুমি যখন কোনো ইনফরমেশন দিচ্ছ, সেটা তোমার অজান্তেই কোথাও না কোথাও রেকর্ডেড হচ্ছে, অ্যান্ড ইট ইজ বিং ইউজ। আজকে আমরা অনেক সময় অবাক হয়ে যাই, একটা ক্রেডিট কার্ড কোম্পানি থেকে আমাকে কেন ফোন করলো আপনি ক্রেডিট কার্ড নেবেন কি? আমি এখন চাকরি করি না, আমি স্টুডেন্ট, তা সত্ত্বেও আমাকে কেন ফোন করছে? কারণ তারা তোমার ফোন নম্বরটাই শুধু জানে, আর হয়তো নামটা জানে। দে ডোন্ট নো দ্য আদার ডিটেলস। যদি তারা আদার ডিটেলসটা জানতো যে তুমি স্টুডেন্ট, তোমার এজটা এই, তুমি এই ডেমোগ্রাফিতে থাকো, তাহলে হয়তো তারা সেই কলটা তোমার কাছে করতোই না। ডেটা সায়েন্স এই জায়গাটাতেই কাজ করে। সে আগেই তোমাকে সেগ্রিগেট করে দিত, না একে ফোন করে লাভ। ডেটা কিন্তু এভাবে সবাই বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছে অনলাইন প্ল্যাটফর্ম। নেক্সট হচ্ছে আচ্ছা, বিভিন্ন এই সব। ক্ষেত্রে আমি একটুখানি ইন্টারাপ্ট করছি মৃণালদা, হ্যাঁ এই বলো। ক্ষেত্রে কি আরেকটা জিনিস হতে পারে, যেমন সে সাপোজ অ্যামাজন, হুম। অ্যামাজনে অনেক সময় হয় যে কিছু প্রোডাক্ট আমরা দেখছি, হুম। ঠিক আছে, কিছু প্রোডাক্ট দেখছি, কিছু প্রোডাক্ট পছন্দ করছি, তো প্রেফারেন্স গুলো স্টোর হচ্ছে। হুম। তো এটা আমি অনেক সময় খেয়াল করে দেখেছি, যখন আমরা ট্রু কলার ইউজ করি, ট্রু হুম। কলারের ঠিক ফোনটা কাটার পরে কিন্তু নিচে সেই যেই জিনিসগুলো আমি কার্টে রেখেছি বা যেই হুম। জিনিসগুলো আমি উইশ লিস্ট করেছি, হুম। সেই জিনিসগুলো কিন্তু আমাকে দেখায়। হুম। তো এরা এটা সবাই কি? ইন্টার রিলেটেড। এরা সবাই রাইট। ইন্টার রিলেটেড। আজকে তুমি যদি অ্যামাজন বা যে কোনো ফ্লিপকার্ট বা যে কোনো জায়গাতেই তুমি অনলাইন শপিং এ যাও, তুমি হুম যখনই হুম। একটা মোবাইল কিনবে, পারচেস করবে, অটোমেটিক্যালি নিচে কিছু সাজেশনস আছে যে দিজ রাইট। আর দ্য থিংস হুইচ হ্যাজ বিং বট অ্যালং উইথ দ্য মোবাইল। হয়তো মোবাইল কভার রাইট। এলো, হয়তো তোমার ইয়ারফোনটা এলো, এগুলো দেখাবে। শুধু এটাও না, তুমি যে পারচেস করছো অ্যামাজন হয়তো লাস্ট 6 মান্থ, তারা কিন্তু তোমার পারচেস প্যাটার্নটাও দেখছে। যে তুমি আগের বার যদি মানে ঘি কিনে থাকো, তুমি তার সঙ্গে হয়তো ময়দাও কিনছো, ব্যাপারটা এরকম বলতে পারি। তো তুমি যখনই ঘি অর্ডার করবো, সঙ্গে সঙ্গে ও দেখিয়ে দেবে লাস্ট টাইম ইউ হ্যাভ পারচেস ময়দা উইথ ঘি। তো এইগুলো সেটাই। সব তো এগুলো সব ডেটা বা ইনফরমেশন ক্যাপচারিং থেকেই আসে। হুম। এবং তারা সেগুলো নিয়ে যথেষ্ট চর্চা করে তবেই ওটা, যেটাকে বলে রিকমেন্ডেশন সিস্টেম। নেটফ্লিক্সে গেলে বুঝতে পারবে, আমি যখনই একটা ফিল্ম চুজ করব বা সেটা নিয়ে দেখতে শুরু করব, ও সঙ্গে সঙ্গে একটা রিকমেন্ডেড লিস্ট দেখিয়ে দেবে। এগুলো হিস্টোরিক্যাল ডেটা থেকে তোমার চয়েস, আগেকার সেটাকে প্যাটার্নটাকে দেখে, বা বিভিন্ন মানুষের চয়েস যারা এগুলো দেখেছে তারা আর কি দেখতে চায়, সেগুলো অ্যানালিসিস করেই তারা বলছে। নেক্সট হচ্ছে বিভিন্ন সফটওয়্যার। আজকে অনেক মানে হাইটেক সফটওয়্যার এখন হয়েছে, যেগুলো লার্জ ভলিউম অফ ডেটাকে বা হাই কমপ্লেক্স ডেটাকে খুব সহজে তারা ক্যালকুলেশন, মানে আমি যেটা বলতে চাইছি মেমোরি পাওয়ার অনেক বেড়ে গেছে সিস্টেম, যার জন্য ক্যালকুলেশন গুলো হাই স্পিড হয়ে গেছে, এবং তারা লার্জ ভলিউম অফ ডেটাকে এবং কমপ্লেক্স ডেটাকে খুব সহজে হ্যান্ডেল করতে পারছে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অ্যালগোরিদমস ফর সলভিং বিগ ডেটা প্রবলেম। আমরা প্রথম দিকে যখন শিখেছি আর এখনকার যে অ্যালগোরিদম, সেদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তোমরা যারা অ্যালগোরিদম বা এইসব নিয়ে কাজ করো, কমান্ড নিয়ে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করো বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কালচার করো, তারা বুঝতে পারবে আগে যেটা একটা 3 লাইনের আমাকে কমান্ড লিখতে হতো, এখন সিঙ্গেল কমান্ডে আমরা সেগুলো পেয়ে যাচ্ছি। এই যে ডেভেলপমেন্টটা হয়েছে, যার জন্য আগে যে অ্যানালিসিস পার্টটা আমার কাছে অনেক লেন্দি ছিল, সেটা কিন্তু এখন অনেক ছোট হয়ে গেছে, অনেকটা ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে। আর নেক্সট যেটা সব থেকে বড় বুস্ট এসছে, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ ক্লাউড কম্পিউটিং। তো ক্লাউড কম্পিউটিং এ আমি বেসিক্যালি কি করি, আমার হাতে যখন বিগ ডেটা থাকবে, তখন আমার অ্যানালিসিসটাও অনেক বেশি টাইম কনজিউমিং হবে, অনেক বেশি ট্রাভেল হবে। তখন আমরা কি করব, সেই কম্পিউটিং যেটা করছি, অ্যানালিসিস যেটা করছি, তাকে আমরা বিভিন্ন পার্টে, বিভিন্ন টুকরোতে ভেঙে নেব। ধরো আমরা 6টা পার্ট করলাম, ছোট ছোট ভাগে ভাগ করলাম, 6টা পার্টকে আমি 6টা আলাদা সিস্টেমে আমি অ্যানালাইজ করতে দিই। এক জায়গায় হয়তো আমি ডেটা ক্লিনিংটা করতে দিলাম, সেই পার্টটাকে আমি একটা জায়গায় শুধু মডেল বিল্ডিং দিলাম।
একটা জায়গায় হয়তো ফিচার অ্যানালিসিস দিলাম, একটা জায়গায় ফ্যাক্টর অ্যানালিসিস দিলাম, এ সবগুলোকে মিলিয়ে আবার আরেকটা মেশিনে বলছি সেগুলোকে অ্যামালগেট। তাহলে কি হচ্ছে, আমার একটা সিস্টেমের উপর চাপ পড়লো না, আমার যে মেমোরি ইউজ সেটা 5-6টা মেশিনে ভাগ হয়ে গেল। তো লাস্টে আমি কি করছি, আমি একটা খুব হাই পাওয়ারের একটা সিস্টেমকে ডিপ্লয় করছি যেখানে বাকি সমস্ত রেজাল্ট গুলো অ্যামালগেট করেও আমাকে ফাইনাল রেজাল্ট দিচ্ছে। এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং, খুব সহজ ভাষা। ভেতর ব্যাপারটা অবশ্যই জটিল, কিন্তু বাইরে থেকে দেখতে গেলে ব্যাপারটা এভাবে করে। আমরা কিছু পিসিএ গুলোকে ভেঙে নিচ্ছি, অ্যানালাইসিস করছি, এবং সেই রেজাল্টের যে পিস গুলোকে সেগুলোকে আমরা আবার একসঙ্গে এনে আমি ফাইনাল রেজাল্টটা দিচ্ছি। এবং হচ্ছে কি, আমাদের আগে যেটা বললাম, হিস্টোরিক্যালি ডেটা কালেকশনটা ছিল কিছু মাত্র ইনফরমেশন গ্যাদার করে, এর বেশি কিছু ছিল না। কিন্তু এখন এই অ্যানালিসিস অ্যানালিটিক্যাল টুলস যেগুলো এসছে, বা স্পেসিফিক্যালি বলতে গেলে ভিজুয়ালাইজেশন আসার পরে আমাদের কাছে অ্যানালিসিসটা অনেক সহজ হয়ে যাচ্ছে। একটা ট্যাবুলার ডেটা থেকে দুটো জিনিসকে কম্পেয়ার করা আর দুটো গ্রাফ দেখে দুটো জিনিসকে কম্পেয়ার করা, এই দুটোর মধ্যে তফাৎ আছে, তোমরা বুঝতে পারছো। তো ভিজুয়ালাইজেশনটা যত বেশি ডেভেলপ করলো, আমরা ভেতর থেকে আমার কাছে যে ডেটা বা ইনফরমেশনটা আছে তার থেকে আমি অনেক অ্যাকশনেবল ইনসাইটস। হোয়াট ইজ অ্যাকশনেবল ইনসাইটস? অ্যাকশনেবল ইনসাইট হচ্ছে আমি সেই জিনিসগুলো বা সেই ইনফরমেশন গুলো আমি পাবো, যেটা দিয়ে আমি আমার ভবিষ্যতে কিছু অ্যাকশন নিতে পারবো, যাতে আমার বিজনেসটা আরো ভালো প্রমোট হয়, আমি আমার স্ট্র্যাটেজিক ডিসিশন যেন আরো ফ্রুটফুল হয়, সেটা যেন আরো নিখুঁত হয়। আজকে আমি একটা ডিসিশন নিলাম, তার রেজাল্ট সেরকম পাচ্ছি না, কেন পাচ্ছি না? কারণ আমি আমার হাতে যে ইনফরমেশন গুলো ছিল সেগুলোকে আমি ঠিকঠাক অ্যানালিসিস করতে পারিনি বলেই আমি তার রুট কজটাকে কিন্তু ধরতে পারিনি। আমি যখন রুট কজটাকে পুরো না হলেও যদি কিছুটা ধরতে পারি, তাহলে কিন্তু তার উপর আমি অ্যাকশন নিতে পারবো সেই হিসেবে। তো এবার আমরা দেখি ডেটা সায়েন্স বিজনেসের জন্য কি কি অ্যাডভান্টেজ আমাদের কাছে নিয়ে আসছে। প্রথম হচ্ছে দেখ, আমরা যেটা শপিং মলে যাই, তাদের প্রচুর রকমের ভ্যারাইটিস অফ কাস্টমার্স, মানে একদিনে হয়তো 10,000 20,000 ফুটফল সেখানে হচ্ছে, কিন্তু সবারই পারচেস বিহেভিয়ার কি এক? কেউ জামা কিনতে গেছে, কেউ রান্নাঘরে মশলাপাতি কিনতে গিয়েছে, কেউ হয়তো খাতাপত্র বা গেমসের জিনিসপত্র কিনতে গিয়েছে, কেউ হয়তো বছরে একদিনই যাচ্ছে, কিন্তু সে হয়তো টিভি কিনতে বা ওয়াশিং মেশিন কিনতে। তো এখানে দেখো অনেক রকমের কাস্টমার আছে। এই কাস্টমার গুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি? আমরা ভাগ করতে পারি তাদের পারচেজিং বিহেভিয়ারের। আমরা সেটা গ্রুপিং করে নেব, কারা হাউস হোল্ড আইটেম বেশি কিনছে, কারা ড্রেস মেটেরিয়াল বেশি কিনছে, কারা কিচেন অ্যাপ্লায়েন্সেস বেশি কিনছে, সেইভাবে আমরা জিনিসটাকে ভাগ করবো। ভাগ করবো কেন? ভাগ করার অর্থ হচ্ছে আমি যে প্রমোশনাল ক্যাম্পেইন গুলো করবো, যদি আমরা বিগ বাজার বা জিও মার্টে যাই দেখতে পাই মাঝে মধ্যে অ্যানাউন্সমেন্ট করে যে 5 কেজি চিনি কিনবে তাকে 1 কেজি লবণ ফ্রি দেওয়া হবে। এগুলো হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট, এমনি নিশ্চয়ই করছে না, ওরাও তো লাভ করার জন্য বিজনেস করছে। এইগুলোই অ্যানালিসিস থেকেই আসে। কিন্তু যদি ভেবে দেখো, এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু যে জামা কাপড় কিনতে গেছে তার জন্য কোনো রকম কোনোভাবেই উপকারী না, সে সেটাতে কানই দেবে না। তাহলে একটা আমি মলে অ্যানাউন্স করছি একরকম ব্যাপার, আমি যদি তাদেরকে ইন্ডিভিজুয়ালি ক্যাম্পেন করতে যাই, ধরো আমি তাদের যখন তাদের আমি ইনফরমেশন নিয়েছি, তাদেরকে আমার মেম্বার বানিয়েছি, আমি তাদের ইমেল পেয়েছি, মোবাইল ফোন নম্বর পেয়েছি, তা আমি সেখানে ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন চালাতেই পারি বাই ওয়ে অফ SMS or ইমেল। কিন্তু আমি যদি কাস্টমার সেগমেন্টেশনটা করা থাকে, যে আমার কাছে প্রতি মাসে রান্নার জিনিসপত্র কেনে, তাকে আমি সেই সংক্রান্ত ইমেল বা SMS টাই পাঠাবো। তাকে টিভি কেনার জন্য আমি কি সুযোগ সুবিধা দিচ্ছি সেটা পাঠিয়ে দেবো, লাভ নেই। এতে হবে কি, আমার প্রমোশনালটা অনেক টার্গেটেড হয়ে যাবে, তো আমার ন্যাচারালি কস্ট বেনিফিট হবে। এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে আমি কোনো একটা নিউ প্রোডাক্ট বানাতে চাই, সেই প্রোডাক্ট আমি কোন জায়গাতে মার্কেট করব, আমি প্রোডাক্টে কি কি স্পেসিফিকেশন রাখবো, তাহলে আমাকে আমার প্যারালাল যারা প্রোডাক্ট করে তারা কি কি ফিচার্স দিচ্ছে সেগুলো আমাকে অ্যানালিসিস করতে হবে। কোন ফিচার্সটা লোকে বেশি পছন্দ করছে, কোন এরিয়ায় কোন ফিচার্সটা বেশি কাজে লাগছে, এইগুলোর জন্য ডেটা সায়েন্সটা দরকার। নেক্সট হচ্ছে আমি কাস্টমারের যেটা বললাম পারচেজ বিহেভিয়ার অ্যান্ড দেয়ার প্রেফারেন্স আমি জানতে পারছি, যার ফলে অ্যাজ এ রেজাল্ট দ্য নেক্সট পয়েন্ট বেটার মার্কেটিং ক্যাম্পেইন আমি করতে পারছি। সোশ্যাল নেটওয়ার্ক ই কমার্স আমরা একটু আগে আলোচনা করেছি, যেটা নেটফ্লিক্স বা অ্যামাজনের ক্ষেত্রে আমরা বেটার স্ট্র্যাটেজি। বেটার স্ট্র্যাটেজি মানে কি, যে মোবাইল কিনছে আমি তাকে মোবাইল কভার কেনার জন্য প্রভোগ করতে পারছি, যে তোমার এটা কিনলে এটাও কেনা উচিত, এটা বলতে পারছি। এবং আরেকটা যেটা হচ্ছে, আমরা ডিটেক্ট, আমার যেমন কাস্টমার আছে, এক্সিস্টিং কাস্টমার,
সে কিছুদিন পরে আমাকে ছেড়ে চলে যেতে পারে। সেটা আমি আগে থেকে অ্যালার্টটা পাবো, তারও অ্যানালিসিস আছে। কিছু জিনিস, কিছু সিমটমস আমি দেখলে বলে দিতে পারবো যে এ আমার থেকে ছেড়ে চলে যেতে চাইছে, সো আমাকে ওর কাস্টমারটা রাখা হোক। কারণ আজকের দিনে যদি দেখো, একটা নতুন কাস্টমার আনার থেকে একটা এক্সিস্টিং কাস্টমারকে ধরে রাখাটা কিন্তু অনেক কম খরচ সাপেক্ষ। ঠিক আছে, এই অবধি গেল। এইবার আমরা দেখবো পার্সোনাল বেনিফিট তুমি কি পেতে পারো অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট। মানে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বিজনেস হাউস গুলো হুম। কিভাবে কাজ করে, মানে ওরা যে যদি মানে ডেটা সায়েন্সটা শেখে, সেখানে বিজনেস হাউস গুলোতে ওরা কিভাবে আহ, আহ, কাজ করতে পারে আর কি 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 কাজ হয়, সেই অনুযায়ী এতক্ষণ হলো। এবার এটা যেখানে যাচ্ছে সেটা হচ্ছে পার্সোনাল বেনিফিট, মানে আমি তুমি কি পার্সোনালি বেনিফিট পাবে? অ্যাপার্ট ফ্রম প্রফেশনাল। হ্যাঁ, মানে এই মুহূর্তে ডেটা সায়েন্সের প্রচন্ড ডিমান্ড, তুমি যার জন্য জেনারেস পে আউট পেতে পারো। এবং প্যান্ডেমিকের পরে এখন ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা অনেকটাই চলে এসেছে ডেটা হ্যাঁ, সায়েন্সের অ্যান্ড জন্য। দিস ইজ হ্যাঁ, ওয়ান অফ দি প্রফেশন উইচ ইজ কারেন্টলি হাই, মানে হাইলি পেড বলা যেতে পারে আর হাইলি কি। পেড, এবং ওয়ার্ক ফ্রম সেখানে হোমটা এক্ষেত্রে অনেকটাই দেওয়া হয়, কারণ ডেটা সায়েন্সের অনেক জন্য অনেকটাই। অফিস থেকে কাজ করার দরকার পড়ে না। তোমার হাতে ডেটা আছে, তুমি ঘরে বসে বসে অ্যানালিসিস করো। এটা তোমাকে মেন্টাল ফিজিক্যাল স্টেবিলিটি গুলো দেবে। আর প্রথম যেটা হবে, হুম। যেটা আগে সেশনে আমি বলেছিলাম, তুমি পৃথিবীটাকে একটু অন্যভাবে দেখতে শিখবে, দ্যাট ইজ লজিক্যাল ব্যাপারটা তোমার মধ্যে আসবে। আগে আমরা কিছু না জেনে না বুঝে যে কাজটা করতাম, সেই ব্যাপারটা চলে যাবে তুমি যখন ডেটা সায়েন্স নিজে ভালোভাবে শিখে যাবে। কারণ লজিক্যাল ব্যাপারটা কিন্তু তোমার, মানে বলতে পারি মজ্জায় মজ্জায় ঢুকে যাওয়ার মতো ব্যাপারটা। সবকিছুতে তুমি প্রথমে লজিক খুঁজে পাওয়ার চেষ্টা করো। নেক্সট হচ্ছে, আমাদের এখানে তোমরা যেটা মেইনলি করবে সেটা ডেটা অ্যানালিস্টের কাজ। ডেটা অ্যানালিস্টের কাজ আছে, এবং ডেটা অ্যানালিস্টের ব্যাপারটা আমরা ট্রেনিংয়ে কভার করবো। সেখানে দেখো স্ক্রিনে দেওয়া আছে তোমার রোল কি কি হতে পারে, তোমার কি ধরনের মাইন্ডসেট দরকার, এবং কি স্কিল তোমার থাকতে হবে। এখানে যে যে স্কিল গুলো আছে সেগুলো আমরা সবই শিখিয়ে দেবো ইন আওয়ার কোর্স। এবং এর মধ্যে কিছু হয়তো তুমি জানো, ছোটখাটো ভিজুয়ালাইজেশন, ছোটখাটো ম্যাথ, ছোটখাটো স্ট্যাটের ব্যাপার তোমরা অলরেডি জানো। আর আমি আগে বলেছিলাম ডেটা সায়েন্স মানে কিন্তু শুধুমাত্র অ্যানালিস্ট। ডেটা সায়েন্স মানে ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার, ডেটা আর্কিটেক্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ার, অনেক কিছু হতে পারে। দেয়ার আর সো সেভারাল রোলস। আর তুমি এই এর মধ্যে ক্ষেত্রে থেকে যে বোধহয় কোনো একটা চুজ করতে পারো। একদম। আর আরেকটা জিনিসও যেটা আমরা বলতে গিয়ে তখন বোধহয় আমাদের একটু মেনশন করা দরকার ছিল, সেটা হচ্ছে গিয়ে কি এখন আমরা প্রত্যেকেই চাই এমন একটা জব আমরা পাবো যেটা স্টেবল হোক, তাই না? একটা স্টেবিলিটি প্রয়োজন। আজ আছে, হঠাৎ করে কালকে জিনিসটা নেই, টেকনোলজি চেঞ্জ হলে অনেক সময় থাকে না। তখন আমরা কি করব, তাই না? তখন তো আমি নেক্সট মানে স্লাইডে মাথায় ফিউচারটা বলে দিই। আকাশ ভেঙে পড়ার মতন। রাইট, রাইট। তো সেটা নিয়ে যদি নেক্সট আমরা স্লাইডে একটু দেখো কথা বলি। কেন এত জোর হচ্ছে ডেটা সায়েন্স 21st সেঞ্চুরিতে, ইট উইল বি রুলড বাই ডেটা। এটাও ধরেই না। বলছে ডেটা সায়েন্স ইজ র্যাঙ্ক নাম্বার 2 অ্যামং দ্য টপ 20 ইন ডিমান্ড স্কিল। নেক্সট হচ্ছে লিঙ্কডইন। আমরা সবাই জানি লিঙ্কডইনতে এমার্জিং জব রিপোর্টে বলা হয়েছে ডেটা সায়েন্স হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং জব। একদম, গ্রোথ নাম্বার যেখানে 3 খুব বলছে ফাস্ট। 2021 থেকে 2022 প্রায় 1.5 গুণ ভ্যাকেন্সি তোমার বেড়েছে। 48,000 ভ্যাকেন্সি ছিল, তার জায়গায় 70,000 ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে অনলি ইন ডেটা সায়েন্স ফিল্ড। গ্লাসডোর বলে একটা সংস্থা আছে যারা এসব অ্যানালিসিস করে, তারা বলছে 37,000 নিউ জব অফারিংস অনলি ফর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডেটা অ্যানালিস্ট অ্যান্ড ডেটা সায়েন্টিস্ট, এদেরকে নিয়ে করা হচ্ছে। নাম্বার অফ ওপেন অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স জব স্পাইক বাই 30% ইন এপ্রিল 2022 কম্পেয়ার টু এপ্রিল 2020। মানে এক বছরে 30% ইনক্রিজ হয়েছে। আর Naukri.com-এ তারা বলছে যে মোর দ্যান 50,000 ডেটা সায়েন্স জবস 2006 মার্চের 2022 হয়েছে, 2026 আরো 46% বাড়বে। তো এখানে এই যে এতগুলো বলা হচ্ছে ডিমান্ড গুলো কেন আসছে, এর পেছনে নিশ্চয়ই কিছু লজিক্যাল বা কোনো কারণ আছে। কারণ একটা হচ্ছে, দেখো আজকে ডেটা সায়েন্স জানার ফলে তোমার ডিসিশন মেকিং সিস্টেমটা বা মেকানিজমটা অনেক জোরদার হচ্ছে। কারণ আগেকার ডেটা থেকে বা ইনফরমেশন থেকে তুমি জানতে পারছো যে তুমি কোথায় কোথায় অ্যাকশন নিতে পারো। এই কথাটা আমি বলেছিলাম, অ্যাকশনেবল ইনসাইটস। তোমার কোথায় কোথায় তোমাকে অ্যাকশন নিতে হবে, যাতে তোমার, তুমি যে স্ট্র্যাটেজিক্যাল যে ডিসিশনটা নিচ্ছ সেটা যেন ঠিকঠাক হয়, সেটা যেন তোমার টার্গেটে হিট করে, এই জিনিসটা তুমি পাচ্ছ। নাম্বার 2 হচ্ছে, এটা তো আমার নিজেদের রুট কজ অ্যানালিসিস গেল। এখন আর একটা জিনিস খুব মার্কেটে চলছে, যে কোনো বড় যারা বিগ হাউসেস আছে তারা আজকে নিজের ডেটা অ্যানালিসিস থেকেও তারা জোর দিচ্ছে তার পিয়ার্সের বা কম্পিউটারদের ডেটা অ্যানালিসিসের। আজকে রাইট। এয়ারটেল কোম্পানি তারা নিজেদের যেমন অ্যানালিসিস করছে, তারা একই সঙ্গে
ধরো ভোদাফোনের অ্যানালিসিস করছে এবং দেখছে তারা কোন কোন জায়গায় তাদের থেকে এগিয়ে আছে এবং তারা ঠিক। কোন কোন আলাদা জিনিসগুলো বিচার করছে। তুমি যে ডেটা অ্যানালিস্ট সেই এয়ারটেলের ডেটা অ্যানালিস্ট করতে পারবে, ভোদাফোনেরও পারবে। এবং আজকাল ডেটা বা ইনফরমেশন পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়, এবং না হলেও কিনে নেওয়া যায়। কিছু সংস্থা আছে যারা ইনফরমেশন বিক্রি করে, তো সেটা বিগ হাউসের কাছে সেটা কিনে নেওয়াটা এমন কিছু বিরাট ব্যাপার না। আমি আজকে তাহলে কি করছি, শুধুমাত্র নিজের অ্যানালিসিস করছি না, আমি আমার যারা কম্পিটিটর, আমি অ্যানালিসিস করে তাদেরও যে দুর্বলতা গুলো আছে বা তাদের যে স্ট্রং পয়েন্ট গুলো আছে, স্ট্রেংথ আছে, সেগুলো আমরা বার করতে পারছি। স্ট্রেংথ পয়েন্ট গুলো বার করে আমি কি করবো, আমি নিজেরও সেই স্ট্রেংথটা বাড়াতে চেষ্টা করবো। আর যদি উইক পয়েন্টে আমি তাহলে কি করবো, আমি সেই জায়গাটাতে হিট করার চেষ্টা করবো, যে ওরা এই ফিচার গুলো দেয়নি, তাহলে আমি এই ফিচার গুলো দিই। তো এইসব যদি ভাবো, অ্যাকচুয়ালি বেসিক্যালি তুমি দেখবে ডেটা সায়েন্স জবটা কিন্তু খুব মানে সেফ জব, যেটা এখুনি ম্যাডাম তোমাদেরকে অবশ্যই বললেন। অবশ্যই, এটা খুবই খুব সেফ জব, স্টেবল হঠাৎ করে। অ্যান্ড সেফ। আর এটা এমনই একটা স্কিল সব জায়গায় লাগে, আজকে তোমার একটা জায়গায় যদি কোনো একদমই সমস্যা একদমই হয়, ঠিক। দেয়ার উইল বি অল্টারনেটিভ, তুমি 100 কেন মোর দেন 100% অ্যান্ড নিশ্চিত থাকো অ্যান্ড আমরাও। আরেকটা ব্যাপার যে স্টিল স্টিল মানে স্টিল দ্য কম্পিটিশন কিন্তু এখনো অবধি অনেকটা লেস। অনেকটা লেস, মানে এন্ড দিস ইজ তোমার একদম ডিমান্ড আমাদের যত, এখানে সাপ্লাই কিন্তু কিন্তু তার থেকে অনেক কম। রাইট। সো দিস ইজ আ ভেরি হাই টাইম যখন কিন্তু আমরা নিজেরা যদি এটা শিখতে পারি। স্বাভাবিক, যেখানে ধরো আমি যেটা একটু আগে বলছিলাম যে একটা পজিশন খালি, সেই একটা পজিশনের জন্য মানে 200 জন অ্যাপ্লিকেন্টস, রাইট। কিন্তু ধরো এই ডেটা সায়েন্সের ক্ষেত্রে যেটা হবে, সেখানে কিন্তু কম্পিটিশন লেভেলটাও অনেক কম। কেন কি এখনো পর্যন্ত কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যেই লেভেলে ডিমান্ডটা আছে সেই লেভেলে সাপ্লাইটা নেই। তো সুতরাং এটা যে কতটা হেল্পফুল হতে পারে আমাদের, মানে এখনই অপরচুনিটিটা আমরা গ্র্যাব করতে পারি। কারণ এটা আমরা নিজেরাই কারণে বলছি, কারণ আমাদের নিজেদের একটি প্রোডাক্ট আছে আর কি। সেটা হয়তো স্যার তোমাদের বলবেন। সেখানে আমাদের নিজেদের প্রচুর 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 লোকের প্রয়োজন। তো দিস ইজ আ রিজন আমরা এখন আরো বেশি ডেটা সায়েন্সের উপরে ফোকাস করছি। কারুর কোনো কোয়েরি, কারুর বুঝতে কোনো অসুবিধা হয়েছে, কিছু জানতে চাও? হ্যাঁ, কিছু বলছিলে শান্তনু? হ্যালো? হ্যাঁ মানে কানেকশন লস্ট হয়ে যাচ্ছে কি? সবাই শুনতে পাচ্ছ কি? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, কারুর তোমাদের কি কোনো প্রশ্ন আছে আর এই বিষয়ে, তাহলে কোনো বলো। কোয়েরি আছে, কিছু কনফিউশন আছে? সেশনটা কেমন ছিল, মানে বোঝা যাচ্ছে? ভালো লাগছে শুনতে? হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে, ভালো লাগছে। ওকে আর ওকে। বেসিক্যালি তো যেটা হচ্ছে, আমাদের তো কাল পরশু সেশন আছে, সেখানে আমরা আস্তে আস্তে এবার মানে প্র্যাকটিক্যাল শিখবো দিকে যে যাব। জিনিসটা। আমরা ওখানে দেখবো যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা কিভাবে ওই জায়গা যেগুলো বললাম, কিভাবে সেই জায়গাগুলোতে পৌঁছানো সম্ভব। আমরা তো এখন বেশি টেকনিক্যাল ডেপথে যাব না, কিন্তু বাইরে থেকে আমরা দেখবো যে কিভাবে সেই ডিসিশন গুলো আসছে। মানে তাহলে আজকে আমরা তোমাদের কাছে ডিজাইনই ব্যাপারটা অনেক করেছিলাম ইন্টারেস্টিং লাগবে। স্লাইডস গুলো। হ্যাঁ মানে স্লাইড গুলো বানিয়েছি এই কারণে, বিকজ ডেটা সায়েন্স সম্পর্কে হয়তো নেট খুললে দেখতে পাবে, কিন্তু বেসিক্যালি বিষয়টা কি একদম 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 বিগিনার্স লেভেল থেকে তোমাদের বোঝানোর আমরা চেষ্টা করেছি যে জিনিসটা কি, কিভাবে কাজ হয়, আর কিভাবে বিগ হাউসেস গুলোতে কাজ হয় আর কি, বিজনেস যেখানে হায়ার্ড হতে পারো তোমরা। তো সেই জায়গা থেকে আমরা আজকে জিনিসটা এভাবে প্ল্যান করেছি। তো কালকে থেকে আস্তে আস্তে স্যার তোমাদের আচ্ছা, আর একটা একটু জিনিস বলে দাও, প্র্যাকটিক্যালি শেখাবেন। আর জিনিস বলে দাও যে আমরা ওদেরকে নতুন লিঙ্ক পাঠাচ্ছি। আচ্ছা, আমরা নতুন লিংক পাঠাবো, লেস দেন 1 মিনিট আছে, আমি বলে দিই লিংকটা। সবাই একটুখানি মেলটা চেক করে নেবে। লিংকটা হবে কালকে থেকে আমরা করব গুগল মিটে, জুমে নয়, গুগল মিটে আজকে মেল চলে যাবে। জুমে সেম কিছু টাইমিং টেকনিক্যাল ইস্যু কালকে আসছে আর কি, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেম টাইমিং আমরা গুগল মিটে করব কালকে। টাইমিংটা সেম থাকছে। না, টাইম তো আহ, চেঞ্জ হচ্ছে, 11:30 হবে। আচ্ছা টাইম চেঞ্জ হচ্ছে, সরি, কালকে থেকে আমরা 11:30-তে করবো, একটাই সেশন একসাথে করে নেবো। মাঝে ওকে, ব্রেক মাঝখানে দেওয়া হয়তো হবে। আমার 10 মিনিটস ব্রেক দেওয়া হবে। মাঝে ইজ ব্রেক দ্যাট দেওয়া ওকে হবে। উইথ ইউ অল? সবার জন্য ঠিক আছে তো? ইয়েস ম্যাম। ওকে, অলরাইট, সো সি ইউ টুমরো। বাই। কালকে দেখা হচ্ছে আবার, ইয়া, বাই।